প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আজকে অতিথি আছেন বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম। রহিম ভাই, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। রোটারিয়ান এবং বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ জি, সাংবাদিক। ধন্যবাদ। রহিম ভাই, আপনার বিশ্লেষণ খুব সুন্দর লাগে। আজকেও পত্র পত্রিকা নিয়ে আমরা খবর পড়বো, সুন্দর বিশ্লেষণ শুনবো আশা করছি। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকে আমাদের স্টুডিওতে একটি জাতীয় পত্রিকা প্রথম আলো এবং সিলেটের স্থানীয় দৈনিক সিলেট মিরর দুটি পত্রিকা এসছেন। আমি শিরোনাম পড়বো এবং অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো, গভীর বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। আজকে অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের একটি প্রতিষ্ঠান নয়া সড়ক সিলেটের সৌজন্য অনুষ্ঠানটি আমরা সম্প্রচারিত করছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্কুল অফ জয় যে পরিবারে অটিস্টিক শিশু আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর কনসাল্ট করে এখানে চিকিৎসা পত্র দিয়ে থাকে এবং এখান থেকে পড়াশোনা করে এবং প্রাইমারি স্কুলে পড়ার মতো তাদেরকে তৈরি করে দেওয়া হয়। যদি ভালো একটা যদি কারোর মানে সংসারে এরকম শিশু থাকে, অটিস্টিক শিশু, তাহলে আমাদের সাথে যোগাযোগ। আবাসিক না অনাবাসিক? এটা এখনো অনাবাসিক হিসাবে আছে, তারা আস্তে আস্তে ডেভেলপ করতে যাচ্ছে আর কি। আচ্ছা, এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাইকে প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটা প্রতিষ্ঠান করার জন্য। প্রিয় দর্শক, আজকে সিল টিভিতে যে পত্রিকা এসছে আমি আগে নিচে নাম পড়েছি, আমি পড়ে শোনাবো। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 15 আগস্ট 2026, 31 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, রবিউল আওয়াল 1448 হিজরি। রবিউল আওয়াল মাসের প্রথম তারিখ, ঐতিহাসিক আরবি মাসের একটা ঐতিহাসিক নাম রবিউল আওয়াল। আজ সূর্যোদয় হয়েছে 5টা 25 মিনিট এবং সূর্যাস্ত হবে 6টা 28 মিনিট। প্রথমে নিচ্ছি প্রথম আলো। প্রথম আলো প্রধানমন্ত্রীর খবর দিয়ে শুরু করছে আজকে পত্রিকা পড়া। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি টানপোড়েনও আছে। দিল্লি থেকে ফিরছেন ভারতের হাই কমিশনার, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে টানাপোড়েন। তানজিনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় আরেকটি দারুণ দিন, ডরউইন টেস্ট। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ফুটবলের খেলা শেষ না হতে আবার ক্রিকেট খেলা হঠাৎ করে তালগোল পেকে যাচ্ছে। আরো খবর, হামে মারা যাওয়া 51% শিশুর টিকার বয়সী হয়নি। যে 51 শিশু মারা গেছে, 51% এর হচ্ছে টিকার বয়সও হয়নি বলে একটি প্রতিবেদন এসছে। দেশে হামের পরিস্থিতি নিয়ে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। হামে মৃত্যু 90% কোনো টিকা পায়নি, 7.9% 1 ডোজ টিকা পেয়েছে, 2.19% 2 ডোজ টিকা পেয়েছে, 3 ডোজ এখনো পায়নি, এমন অবস্থার মধ্যে আছে। আবারও সড়ক দুর্ঘটনা নিয়ে খবর। সড়ক অবরোধ, নিরাপত্তা চেয়ে চিঠি, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি। সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, তবে আবার বন্ধ এক্সিলেটর টার্মিনাল। আসলে সড়ক অবরোধ এটা সড়কের দুর্ঘটনা নয়, এটা অন্য পরিস্থিতিতে গ্যাস বিদ্যুৎ নিয়ে সড়কের অবরোধ। বোমার ধরনে মিল, যোগাযোগে এনক্রিপ্টেড নোট প্যাডে উদ্গ্রীব তৎপরতা। বোমা উদ্ধার বিস্ফোরণের ঘটনাগুলোতে একই গোষ্ঠীর সংশ্লিষ্ট তথ্য। ব্যাগে বোমা অস্ত্র নিয়ে চলাফেরা, তল্লাশিতে হামলা করে পালানো তাদের কৌশল। বোমা আতঙ্ক নিয়ে যে খবরটি এসছে, এইরকমই খবরই আমরা সাধারণত দেখি, ব্যাগের মধ্যে থাকে বোমা টোমা ইত্যাদি। আন্তর্জাতিক খবর, মধ্যপ্রাচ্যে নতুন রণতরী, টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, অর্থাৎ যুক্তরাষ্ট্র মানে ট্রাম্পের। আরো খবর, বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার 51 বছর। 4 গেমসে 60 কর্মকর্তা, আনন্দ ভ্রমণ নাকি অন্য কিছু। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ে শোনাবো, তারপরে অতিথির কাছে বিশ্লেষণ শুনবো আজকে। রাষ্ট্রপতির বাড়ির সামনে পুলিশ, সদরের খুব কাছে যত অপরাধ। ঢাকার পথে পথে বঙ্গভবনের সামনে এবং পুলিশ সদর দপ্তরের কাছে গুলিস্তান। তবু এলাকাটি যেন অপরাধীদের আখড়া, বিশৃঙ্খলায় ভরা।
সুন্দর একটা প্রতিবেদন করেছে রাষ্ট্রপতির বাড়ির হয়েছে সামনে, আর কি। বঙ্গভবনের সামনে। বঙ্গভবনের সামনে। আরো খবর, 5 সেকেন্ড ট্রেনের গতি 800 কিলোমিটার। 5 সেকেন্ডের ট্রেনের গতি 800 কিলোমিটার। মাত্র 10.3 সেকেন্ডে ক্ষণিকের এই সময়ে একটি ম্যাগলেভ ট্রেন গতি তুলছে ঘন্টায় 0 থেকে 800 কিলোমিটার। আচ্ছা, গতি দিয়ে আমরা শুনতাম যে টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, যে তীরের গতি সবচেয়ে বেশি। এখন দেখা যায় ট্রেনের গতি সেকেন্ডে 5 সেকেন্ডে 800 কিলোমিটার। আরো খবর, শাপলা ও নীলার সেই দিনগুলো, নীল কালার করে ছবির খবরটি এসছে। আরো খবর, সমুদ্রগুলোতে 3 নম্বর সংকেত আবহাওয়া পরিস্থিতি। যশোরের বাঘারপাড়া স্যান্ডেল দেখে পুকুরে নেমে পাওয়া গেল 3 শিশুর লাশ, অর্থাৎ পুকুরে ডুবে তার মৃত্যু, উপরে স্যান্ডেল ফেলে পাওয়া যাওয়ার কারণে পাওয়া গেল আর কি। এই ছিল বিভিন্ন ধরনের খবর। রাষ্ট্রপতির বাড়ির সামনে পুলিশ সদরে খুব কাছে যত অপরাধ, এখানে এই জায়গাটা তো অত্যন্ত পুরান ঢাকা এই এলাকাটা, সংবেদনশীল জায়গাতে এই ধরনের একটি খবর এসছে, এটা একটু বিশ্লেষণের দাবি রাখে। অবশ্যই খুব কাছে যত অপরাধ, এখানে আসলে পুরান ঢাকা গিঞ্জি পরিবেশ, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। তো এখানে রাজধানী ঢাকা হিসাবে এখানে তো নিশ্চিত নিরাপত্তার আওতাভুক্ত এলাকা। আর যেহেতু বঙ্গভবন, রাষ্ট্রপতির বাড়ি মানে বঙ্গভবনের পাশে, তো এগুলা থাকা উচিত নয়। আমরা বলবো যে চিরুনি অভিযানের মাধ্যমে যাতে কোনো অপরাধীরা এখানে আস্তানা নিয়ে থাকতে না পারে, এটার জন্য বিহিত ব্যবস্থা নেওয়া উচিত। আর বর্তমান প্রেক্ষাপটে পুরান ঢাকা হলে কি হবে, এখানে ব্যবসা বাণিজ্যের মূল নাভি, কেন্দ্রবিন্দু এখানে। হ্যাঁ, অনেক এই যে নবাবপুর আছে, পুরান ঢাকার অন্যান্য ইয়েগুলো আছে, সদরঘাট আছে। এই জন্য এখানে কোনো এই অপরাধীর কোনো অভয়াশ্রম থাকা উচিত। বঙ্গভবনে যদি কোনো কারণে অপরাধের কারণে যদি এখানে একটা সৃষ্ট জটিলতা হয়, বঙ্গভবন তো সারা বিশ্বের দিকে চেয়ে আছে। এটা যখন যে রাষ্ট্রপতি থাকবে তার জন্য বাসস্থান হিসাবে আছে, কিন্তু বঙ্গভবনটা তো একটা ঐতিহাসিক জিনিস। এটা ঐতিহাসিক এবং রাষ্ট্রের একটা ইতিহাস, ঐতিহ্য, ভাবমূর্তি সবকিছু বহন করে এই বঙ্গভবন। খবরটা আগামীকাল দেখতে চাই। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে প্রস্তুতি। প্রথম পাতার প্রথম খবরটি আমরা পড়ে শুনেছিলাম, টানাপোড়েনও আছে এখানে। মূল খবরটা, দিল্লি থেকে ফিরছেন ভারতের হাই কমিশনার। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এই মূল টানাপোড়েনটা আসছে। আগামী প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের বাংলাদেশে এখনো কিন্তু তোমরা চালের মতো না। মিলন ভাই, এটা প্রতিবেশী আমাদের দেশে, তো আমাদের প্রধানমন্ত্রী যাবেন, ওনাদের দেশের প্রধানমন্ত্রী আসবেন, ব্যবসা, অর্থনীতি, পারস্পরিক সহযোগিতা, এগুলো তো আছেই। এতে করে আমাদের যে নতুন প্রধানমন্ত্রী এই দেশে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন, এখানে টানাপোড়েন থাকবে কেন? টানাপোড়েন সমাপ্ত করে যাদের ভীষণ নিয়ে এগিয়ে চলা উচিত। প্রধানমন্ত্রী যেহেতু এইদিকে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন, আমরা চাইবো যে সফরে দিল্লি তাকে আমাদের দেশের প্রেক্ষাপটে, দেশের বর্তমান বিভিন্ন কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য যেহেতু উনি যাচ্ছেন, আমরা চাইবো সব টানাপোড়েন মানে শেষ করে ওনার যাত্রাটা নির্বিঘ্নে যাতে হয়, এই ব্যবস্থা নেওয়া নির্বিঘ্নে হয় এবং সফরটা যেন সাকসেস হয়, সেটাই আমরা চাইবো। একটা অত্যন্ত, আপনি জনপ্রতিনিধি ছিলেন এক সময় এক এলাকার মধ্যে, হামে মারা যাওয়া 51% শিশুর টিকার বয়সী হয়নি, এই যে কথাগুলো আসলো। এবং এখানে একটু বিশ্লেষণ করেছে যে 90% হামের যে মৃত্যু হচ্ছে, 7.9% 1 ডোজ টিকা পেয়েছে, আর 2.19 2 ডোজ টিকা পেয়েছে। জরিপে এসছে 51% শিশুর টিকার বয়সী হয়নি, এই অবস্থায় মারা গেছে তারা। মানে তারা টিকা দেওয়া হয় নাই, টিকা দেওয়া হয়েছে, টিকা দেওয়ার আগেই তারা অসমাপ্ত টিকাটা। এই ব্যাপারে আপনি জনপ্রতিনিধি হিসেবে আমরা চাইবো যে শিশুদের এই বিষয়গুলা এত মানে প্রশ্নবিদ্ধ হবে আমরা চাই না। জাতি হিসাবে আমরা চাইবো মা এবং শিশুদের প্রতি রাষ্ট্র অত্যন্ত আন্তরিক হবে, মানবিক হবে, যাতে এই যে 51% শিশু টিকার বয়সী হয়নি, আমরা চাইবো যে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় এনে সঠিক জরিপ করে যাতে হাম রুবেলা টিকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে সুরক্ষা ব্যবস্থা করা যায়, এটা আমরা চাইবো বা জাতি হিসাবে আমরা এটা প্রত্যাশা করি। আসলে শিশুর মৃত্যু মানে দেশের মৃত্যু। আমরা পড়েছি
ওই যে ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুদের অন্তরে, এই শিশুগুলো যদি এই ধরনের মৃত্যুবরণ করে, কোন ধরনের অবহেলার মধ্যে আমাদেরকে শিশুদেরকে, শিশুর নিরাপত্তার পাশাপাশি মায়ের নিরাপত্তা হলে শিশুর নিরাপত্তা হবে। শিশুর নিরাপত্তা নিশ্চিত না করে কিন্তু দেশ এগিয়ে যেতে পারবে, নতুন প্রজন্ম তখন আর আসবে না। তখন আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার 51 বছর। আজকের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তার ছবি সব পত্রিকাতে এসেছে। এই ব্যাপারে ঐতিহাসিক দিন, এটা পত্রিকায় এসেছে। আমরা এই দিবস রাষ্ট্রীয়ভাবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ বিধায় এটা আজকে নিউজ আসছে, আমরা ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আমাদের বঙ্গবন্ধু ওনার প্রতি আমরা জানাই। তো যাই হোক, দিবসে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কেউ যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে না পারেন, এইটাই আমরা প্রত্যাশা করি। আসলে ঐতিহাসিক দিন অবশ্যই এটা। হয়তো আজকে আওয়ামী লীগ হয়তো রাজনৈতিক কারণে আজকে তার নিষিদ্ধ থাকার কারণে কিছু করতে পারছে না, কিন্তু 15ই আগস্ট তো ভুলে গেলেও চলবে না। 15ই আগস্ট যে ঐতিহাসিক যে ঘটনাটা ঘটেছিল, অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা। একটি পরিবার শুধু নয়, একটা দেশকে তখন অন্য পথে অগ্রসর করা হয়েছিল 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। আজকে 51 বৎসরে তার রুহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি আমরা বলতে কেউই নাই, সবই বিপন্ন হয়ে গেছেন। আর একটি খবর আমাদেরকে, বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায়। এই যে অবস্থা হচ্ছে, আমাদের গ্যাস নিয়ে, বিদ্যুৎ নিয়ে মারা যাচ্ছে আমাদের দেশে না, ইয়েতে কয়েকদিন আগে সৌদি আরবে একটা কারখানা শর্ট সার্কিট হয়েছে, কিন্তু পুরাতন জাহাজ ভাঙ্গা, ওটাও জাহাজ ভাঙ্গা শিল্পটা গ্যাস দিয়ে ওইটাকে ধ্বংস করা হয়। এটা আসলে খুবই মানে দুঃখজনক আমি বলবো। এই যে মারা গেছেন 9 শ্রমিক, দেখেন, চিন্তা করেন, এটা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই শিল্পটাকে মানে ইয়ে করা উচিত, কিন্তু এটা শুনলেই খারাপ লাগে যে 9 জন শ্রমিক আজকে অসাবধানতাবশত, যে মানে কোম্পানি আছে, কোম্পানি যাতে আমাদের শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করে এই জাহাজ ভাঙ্গা শিল্পটা পরিচালনা করা উচিত। এই শ্রমিক মৃত্যুর ঘটনা অতীতে আমরা বারবার শুনে আসছি, অনেক মৃত্যুবরণ করেছেন। আমরা আগামীতে আর এগুলা চাই না। চাইবো যে শিল্পগুলা ভাঙ্গা করা, যে জাহাজগুলা ভাঙ্গা হয়, সঠিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, নিরাপত্তার মধ্যে থেকে সুরক্ষার ব্যবস্থা করে তারপরে এই শিল্পটা ভাঙ্গা উচিত। আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি জাতি হিসাবে আমরা দেখতে চাই। আসলে কোন দুর্ঘটনায় আমরা দেখতে চাই না, কিন্তু এই যে একসাথে একটি কারখানায় 9 শ্রমিকের মৃত্যু, কিন্তু ভয়াবহ মৃত্যু, কিন্তু ভয়াবহ এই মৃত্যু আমরা দেখতে চাই না। সুন্দর বিশ্লেষণ করেছেন। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে আমরা এখন খবর পরিবেশন করব এবং আজকের অতিথির কাছে বিশ্লেষণ শুনবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর, এখানেও তারেক রহমানের খবর দিয়ে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে পরস্পর বিরোধী খবর। তারেক রহমানের ভারত সফরের শর্ত, শেখ হাসিনাকে ফেরত। দ্য ট্রিবিউন থেকে খবরটি করা হয়েছে। আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন তারেক রহমান। এনডিটিভি সফর নিয়ে কোনো অগ্রগতি হলে জানাবে দিল্লি, রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বেশ কিছু খবর এসেছে পত্রিকায়। বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী, দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকে জন্মবার্ষিকী দলটির বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে। মৌলভীবাজারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সিলেটের উন্নয়নে 5,500 কোটি টাকার বরাদ্দ। মৌলভীবাজারের জন্য একটা সুখবর আমরা অবশ্যই ধরে নেব, যখন বরাদ্দ হয় তখন কাজ হবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। চট্টগ্রামে শিপ ইয়ার্ডে গ্যাস লিকেজ, 9 শ্রমিকের মৃত্যু, যে খবরটি জাতীয় পত্রিকায় একটু আগে আমরা বিশ্লেষণ শুনলাম আপনার কাছ থেকে। ওসমানীনগরে বাস দুর্ঘটনায় চিকিৎসাধীন হেল্পারের মৃত্যু, নিহত বেড়ে 10। কয়েকদিন আগে যে মৃত্যু হয়েছিল, 9 জন মারা গেল, হেল্পারের মৃত্যু হয়েছে আর একটি খবর, এবং তার সাথে মৃত্যুর সারিতে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন। চিকিৎসাধীন অর্থাৎ মৃত্যুর সারিতে 10 জন হলো, একজন যোগ হয়ে। রায়নগরে ট্রিপল মার্ডার, সিলেটের একটা অত্যন্ত বলবো দুর্বিষহ একটি ঘটনা ঘটে গেল, মর্মান্তিক, হৃদয়স্পর্শী, এবং সাম্প্রতিককালে বা এ যাবৎকালে
একই ফ্যামিলি 3 জনের হত্যা। একই ফ্যামিলিতে ফ্যামিলির 2 জন এবং একজন গৃহকর্মী সেখানে ছিল। এই মেয়েটাও তাদের ফ্যামিলির সদস্যের মতোই ছিল, কিন্তু মানে এমন একটা নাটকীয় ঘটনা, মানে বোধগম্যতার মধ্যে আসতেছে না কি ঘটেছে। বা এই যে 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 ছেলেটা রং মিস্ত্রি হত্যাকাণ্ড শিকারও করে, বাবুল যার নাম, এর পিছনে কি রহস্য রয়েছে, এটা আমরা চাইবো পুলিশ বিভাগের সর্বোচ্চ ডিপার্টমেন্ট থেকে যাতে এবার নিশ্চিন্ত ভাবে তার একটা তদন্ত করে তার আসল নিষ্পত্তি চাই, এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই হত্যার সাথে জড়িত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আজকে সিলেটবাসী মানে কি বলবো কান্না জড়িত ভাবে এই যে দৃশ্য, সব মানুষ এগিয়ে এসেছে। গতকাল আমি নিজের বাড়িটা গিয়ে দেখে দম্পতির জানাজা ছিল, জানাজা সম্পন্ন হয়েছে গতকাল, হাজার হাজার মানুষ এবং শাহিদ যাতে হয়েছে আমাদের দরগা মসজিদের ইমাম সাহেব সেখানে যান। এটা একটা কলঙ্কজনক হত্যার উচিত হয়েছে। এই এই ঘটনাগুলা অবশ্যই দৃষ্টান্তমূলক তার শাস্তি পেতে হবে, এবং এটা পিছনে এই যে জমি নিয়ে যেগুলা শোনা যাচ্ছে এগুলা মূলোৎপাটন করতে হবে। আসলে রহিম ভাই, আমি আপনার সাথে একটু বলি, মৃত্যুর রহস্যটা কিন্তু খুব তাড়াতাড়ি উদ্ঘাটন করা সম্ভব হয় না। একটা মুরগি জবাই দিতেও একদিন ধরা লাগে, আরেকদিন জবাই করতে হয়। চিন্তা সামান্য একটা ছুরি দিয়ে এদের কি গায়ে কোনো শক্তি নাই? হ্যাঁ, এই কি বলবো না, এখানে রহস্যটা উদ্ঘাটন হবে আমরা আশা করছি। পুলিশ যেভাবে প্রথম দিনেই একজন তাদের যে মামলা দিয়েছেন, যে মেয়েটা যে সাত্তার সাহেবের মেয়ে, এই মামলায় জমি সংক্রান্ত বিরুদ্ধে ধারাবাহিকতা উল্লেখ করে মামলা দিয়েছেন। দেখা যাক তদন্ত। আমিও বলছি আসল সত্য উদ্ঘাটন হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই প্রত্যাশা আমাদের। এটা চাই। আর একটি অত্যন্ত আমাদের কি বলবো একটা হতাশার খবর বলা হয়, বিশ্বনাথে প্রধান শিক্ষক নেই 50টি বিদ্যালয়ে, 28টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের 28 পদ। এখানে 28টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী পদে 28 জনের ঘাটতি, এবং প্রধান শিক্ষক হচ্ছে 50টি বিদ্যালয়ে নেই। আচ্ছা মিলন ভাই, দেখেন এই যে বিশ্বনাথ এটা প্রবাসী অধ্যুষিত সিলেটের 13টা উপজেলার মধ্যে একটা কি বলবো একটা রিচ এলাকা হচ্ছে বিশ্বনাথ। আসলে রিচ এলাকা হলে প্রধান এরকম প্রাথমিক সরকারের আওতাধীন সরকারের স্কুল, এবং এখানে সরকার সবগুলো স্কুলে বিল্ডিং দিয়েছে, দেওয়াল দিয়েছে, বিল্ডিং তো হাই স্কুলের চাইতে বড় বড় বিল্ডিং, 4তলা বিল্ডিং পর্যন্ত প্রাইমারি স্কুলে দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা, 50টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাই এবং 28 বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাই। চিন্তা করেন, এই স্বাধীনতার এত বছর পরে এই সংবাদটা আজকে আমি বলবো মানে খুবই দুঃখজনক। এবং এই ধরনের সংবাদ আমরা দেখবো, আর এত বড় ডিপার্টমেন্ট রয়েছে, তার অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে, উপজেলা পর্যায়ে অফিস আছে, পিটিআই আছে, নিয়ন্ত্রণ দপ্তর গুলো অনেকগুলা রয়েছে। আমি তার সাথে একটা কথা বলি, এবছর দেখেন পরীক্ষার যে রেজাল্ট এসএসসির আমাদের সারা ইয়েতে, সিলেটে তো 58%, সারা বাংলাদেশে 62%, কোথায় নেমে আসছে? এগুলো কি তার জন্য কি দায়ী নয়? প্রাথমিক স্কুলগুলো যদি লেখাপড়া না থাকে, প্রাথমিক শিক্ষা হচ্ছে একটা শিক্ষার মূল ভিত্তি। আমরা বিশ্বনাথের এই ঘটনা থেকে মনে হচ্ছে যে অন্যান্য উপজেলায় তো এই ধরনের ঘটনা আছে, হয়তো পত্রিকান্তরে আসে নাই। আমি সরকারের বলতে বিশেষ করে শিক্ষামন্ত্রী, একজন দাপটের শিক্ষামন্ত্রী, এবং আমাদের যে গণশিক্ষামন্ত্রী যিনি ববিহাড্ডা সাহেব, উনি তো কিন্তু তড়িৎকর্মার লোক দেখলাম, কিন্তু এই ধরনের সংবাদ আমাদেরকে আহত করছে। আমরা চাইবো যে সরকার শিগগিরই অনেক শিক্ষক নিয়োগের মানে সার্কুলার দিচ্ছেন বলে আমার কাছে যেটা তথ্য আছে। আমরা চাইবো নতুন শিক্ষক নিয়োগ দিয়ে এই ধরনের কোন ধরনের শূন্যস্থান যাতে আগামীতে না থাকে। আসলে আমি বলবো এক কথাতে, অবকাঠামো নিয়ে আর কোনো প্রশ্নই নেই। ম্যাক্সিমাম অবকাঠামো অত্যন্ত প্রতিষ্ঠিত ভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা আসলে শিক্ষক কিন্তু শিক্ষক নাই সেখানে। এই খবরটি আমাদেরকে আলোড়িত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা শিক্ষক না থাকলে বিদ্যালয়ের মানে দ্রুত ব্যবস্থা নেবেন। আপনি এই জায়গায় এই প্রেক্ষাপটে দেখেন আজকে এই যে কমি মাদ্রাসা গুলা অনেক ছাত্র চলে যাচ্ছে মাদ্রাসায় গিয়ে, অনেক স্কুলে আজকে শিক্ষক ছাত্র সংকট পাওয়া যাচ্ছে। কেন? যে নিকটবর্তী মাদ্রাসা চলে যাচ্ছে, মক্তবে চলে যাচ্ছে তারা। এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না। আমাদের সরকারি ভাবে রাষ্ট্রায়ত্ত যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলা, এগুলাকে সঠিকভাবে মানে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় সেটাতে যে একটা তার শক্তি থাকে, সেটা কিন্তু মাদ্রাসায় যে সম্ভব হয় না। এখানে অনেক সময় দেখা যায় শিক্ষা থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে। তারপরও যে কমি মাদ্রাসা একটা দায়িত্ব পালন করছে সেখানে ছাত্র, তাদেরকেও কিন্তু একেবারে তাদেরকে আমরা বলছি না অন্য অর্থে, কিন্তু দেখেন তাদের ছোট্ট একটা গড়ের মধ্যে হলো আন্তরিক
লেখাপড়া করার বিদায়ী অনেকে স্কুল থেকে ওইখানে চলে যায়। তবে মানে শিক্ষার পরিবেশটা সেখানে খুব একটা সুবিধার না, কিন্তু সুবিধা খুব না, যেকোনো অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। আরেকটা খবরের পাশাপাশি নেগেটিভ খবরই, নেগেটিভ বলতে আমাদের দুর্বিষহ খবরের সাথে যে এটার সাথে মিল হয়, সুনামগঞ্জে টানা 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। আজ এমনি তো বিদ্যুৎ নাই, এর মধ্যে টানা 8 ঘন্টার একটা সম্ভবত কেবলের জরুরি মেরামত সংরক্ষণ মেরামত সংরক্ষণ ইত্যাদি গভর্নমেন্ট যদি ডিপার্টমেন্ট যদি ঘোষণা দিয়ে তা বন্ধ রাখে কোন ধরনের মেরামত কাজের জন্য, এটাকে তো নেগেটিভ বলার ভাবে দেখার উপযোগিতা আমি দেখি না। এটা তার মেরামত কাজ হতে পারে, এটা ম্যান্ডেটরি। কিন্তু বারবার যে লোডশেডিং হচ্ছে, হ্যাঁ, ঘন্টা আধা ঘন্টা মধ্যে বিদ্যুৎ নিচ্ছে, মানুষ গরমে নাবিশ্বাস, হ্যাঁ, এরপরে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যার আসল নিষ্পত্তি হওয়া দরকার, না হলে দেশে বন্ধ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর এই দুর্বিশ্ব গরমের মধ্যে 8 ঘন্টা ব্যাপী যদি বিদ্যুতের কাজ চলে, মানে কেবল টেবল ইত্যাদিতে, মানুষ বাঁচবে কেমন করি আর কি? ব্যবসা বাণিজ্য চলবে কোথায়, উৎপাদন কোথায় হবে, জনগণ? এটাও তার অঞ্চল ভেদে ভাগ করে করা উচিত ছিল, পুরা সুনামগঞ্জকে বিচ্ছিন্ন না করে। একটা সুন্দর একটা কথা বলেছেন আর কি। অঞ্চল ভিত্তিক ভাগ করে, তার যে মানে কেন্দ্র আছে না, ওই যে এক্সচেঞ্জ ভিত্তিক ওই অংশটা কাজ করবে, ওই অংশ বন্ধ থাকবে, ওই অংশ চালু হবে, এইভাবে করলে ভালো। এই পদ্ধতিতে করলে ভালো হবে। একটা সুন্দর একটা মেসেজ আসছে আপনার পক্ষ থেকে। সিলেটের উন্নয়নে 5,500 কোটি টাকা বরাদ্দ, মৌলভীবাজার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন। এই সরকারের ধরো 6 মাসের মতো হয়ে গেছে। আমাদের সিলেটের যে রাস্তাঘাটের উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে এই 5,500 কোটি টাকার বরাদ্দ হচ্ছে। এখন আমার জানা মতে পাস হয় নাই, যেহেতু আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বারবার সিলেটে আসছেন এবং উনি নিবিড় পর্যবেক্ষণ করছেন। গতকালকে তিনি মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় গিয়েছেন। এটা হচ্ছে ভালো দিক। প্রতি শুক্র শনিবারে বন্ধের দিন আমি দেখতে পাচ্ছি কোন মন্ত্রী এমপিরা ঢাকায় বসে থাকছেন না, নিজ নিজ এলাকায় যাচ্ছেন কাজের প্রয়োজনে। যেমন এই যে এনজিআর প্রতিমন্ত্রী বারবার সিলেটে আসছেন, এতে কাজের গতি পাচ্ছে। আমরা চাচ্ছি যে সিলেটের উন্নয়নে যে প্রকল্পটা নেওয়া হচ্ছে, সিলেট বিভাগের উন্নয়নে, এটা জরুরিভাবে তার মঞ্জুর করে সংশ্লিষ্ট মানে অফিসিয়াল কাজ সমাপ্ত করে মাঠ পর্যায়ে কাজ শুরু করা উচিত। আর সিলেটের জনগণ এটাই রাস্তাঘাট চাচ্ছে, সরকার আর কি দিলেন না দিলে সেটা চায় না, সবাই একটু টেকসই রাস্তাঘাট চাচ্ছে সিলেটবাসী। আমাদের রাস্তাঘাটের খুব দুর্বিষহ অবস্থা। আরেকটা বিষয় মিলন ভাই আমি বলি, এই যে সিলেটে বিটুমিনের রাস্তাঘাট কিন্তু আর টিকবে না, কেননা সবগুলা রাস্তা আমাদেরকে পর্যায়ক্রমে আরসিসি পাকাকরণের আওতায় আনতে হবে, এবং এইটাই এর জন্য সিদ্ধান্ত। বিধায় ফান্ড বেশি লাগে আর কি। এইটাই হলো আমার পর্যালোচনা। আর এখানে আরেকটা বিষয় বলেছিল, ওই যে ভারতীয় সংবাদ মাধ্যমে এটা বলা হয়ে গেছে, ওই যে বেগম খালেদা জিয়ার 82তম আমাদের আপুসের নেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। উনি আমাদের বাংলাদেশের একজন আপুসীর নেত্রী, দেশের প্রতি উনার মমত্ববোধ ছিল। প্রায় 3 বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়নে এবং দেশের বর্তমান বাংলাদেশে যার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, আজকের দিনে উনার রুহের মাগফিরাত কামনা করছি এবং দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। আমরা চাইবো উনি যে নীতি এবং আদর্শ নিয়ে কাজ করেছেন দলের এবং আমাদের দেশের মানুষ হিসাবে, উনার নীতি, দেশের প্রতি মমত্ববোধ, আন্তরিকতা, দেশপ্রেম, এই লক্ষ্যে আমরা থেকে আগামী দিনে আমরা দেশকে এগিয়ে নেবো। এটি আমরা আসলে মানুষ তো সব মরণশীল, মারা যাবে, কিন্তু কিছু মানুষের মৃত্যুকে এমন ভাবে ইয়ে করে, তার যে জীবনের যে কর্মগুলো স্মরণ করিয়ে দেয় জন্মবার্ষিকীতে। এই কথাগুলি নিয়ে, যেহেতু এটা দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচিতে আমরা বিভিন্ন কথা শুনবো। আরেকটি আমাদের মর্মস্পর্শী খবর, আরো একটি আমাদের হয়েছে। সিলেটের নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীর মরদেহ, সিলেটের বালাগঞ্জের উপজেলার দেওয়ানবাজার এই ঘটনাটি ঘটেছে। ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে ফাঁস লাগানো। এটা আসলে কি আত্মহত্যা না মৃত্যু? আত্মহত্যা না মৃত্যু, না কেউ মেরে লটকিয়ে রাখা, বুঝছেন? এগুলা বোঝা মুশকিল আসলে আজকাল। এই যে অবস্থা, আর কিছু হলেই একে অন্যকে হত্যা করা, চিন্তা করেন। সবকিছুর ঊর্ধ্বে মানুষের উপর পৃথিবীর কিছু নাই, কিন্তু মানুষকে যে একে অন্য যে হত্যা করছেন, ওই যে জুলাইয়া রাখা, বা জুলাইয়া কে মেরেও তো জুলাইয়া রাখা, এই ধরনের ঘটনাটাই হচ্ছে বেশি। মেরে ফেলে ট্রেনের মধ্যে, ট্রেনের লাইনে, রেল লাইনে রাখা হচ্ছে। এই যে দেখলাম আমাদের পয়েন্টে একজন মানুষের হাত পাওয়া গেছে, জি, গতকালকে রাতে এটা পাওয়া গেছে আর কি।
এই যে হত্যাকাণ্ডটা, মানুষের যে হত্যাকাণ্ড করছেন, এটা জন্য আমি চাইবো যে পুলিশ ডিপার্টমেন্টকে এই গতানুগতিক ধারায় থাকলে চলবে না। সত্যিকার অর্থে তার জন্য যে আলাদা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট গুলাকে কার্যকর করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে। আসলে ঝুলন্ত লাশে তদন্তে বোঝা যায় যে উনি টহল দিলে হবে না, উনি আত্মহত্যা করেছেন। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। এরকম মনে হয় একটা আত্মহত্যা করেছে বলে মনে হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আত্মহত্যা না, এরকম করা হয়েছে। আর যদি আত্মহত্যা হয়ে থাকে, এটা আমি বলবো এইভাবে যে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ। এই ধরনের খবর বেরোনোর পরে আত্মহত্যাকে যেন অগ্রসর না, ধর্মীয় ভাবে বিভিন্ন মসজিদে বিশেষ করে শুক্রবারে ইমামেরা যদি খুতবার আগে বয়ান করে আত্মহত্যা এখানে না, ওই যে প্রতি শুক্রবারে যে শুধু যে ধারাবাহিক যে ওয়াজ গুলা করা হয় না করে, যে আত্মহত্যা মাদক, বা বিশেষ করে খুন খারাপ ইত্যাদি, এবং বিশেষ করে প্রতিটা মসজিদে দেখেন প্রচুর জমি আছে, এখানে ফলের বাগান করা যায়, পুকুরে মাছের চাষ করা যায়। এই প্রতিটা জিনিসকে আমাদেরকে কাজে লাগিয়ে এটার মধ্যে শান্তি নিহিত রয়েছে। অভাব যত দূর হবে, দারিদ্রতা যত দূর হবে, তত বেশি শান্তির সুবাতাস সমাজ। অনেক ধন্যবাদ। এই মৃত্যুর খবর নিয়ে অন্য কিছু মেসেজ আপনি দিয়েছেন। শেষ পৃষ্ঠার একটা খবর পড়ে আমরা শেষ করব। মানবিক সন্তান পরিবার ও সমাজের বড় সম্পদ, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব। আসলে মানবিক সন্তান পরিবার ও সমাজের বড় সম্পদ বলা হচ্ছে যে সন্তান যদি মানবিক হয়, যে কোনো পরিবারে একটা বড় সম্পদ হয়ে দাঁড়ায়। আমাদের যে সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনি সিলেটে এসেছেন, বিশেষ করে দেখেন আমাদের যে সংস্কৃতি সেবী বা সংস্কৃতি কর্মীদের সাথে উনি বৈঠক করে ওনাদের সুবিধা অসুবিধা উনি ওয়াকিবহাল হয়েছেন। অন্যদিকে আরেকটা বিষয়, আগামীতে কি একটা প্রতিযোগিতা হবে, এইটা নিয়েও তিনি মত বিনিময় করতেন। যদি সন্তান যদি মানবিক হয়, তাহলে পরিবার ও সমাজের জন্য এটা বড় সম্পদ আর কি। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে মানবিক কেরানিগিরির শিক্ষা চলবে না, কেরানিগিরির শিক্ষা, এই মানবিক শিক্ষার দরকার, কর্মমুখী শিক্ষার দরকার, বুঝছেন, টেকনিক্যাল শিক্ষার দরকার। সবার উপরে মানবিক না হইলে মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে। আরেকটি খবর দেখেন রহিম ভাই, টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ। সরকার ব্যবস্থা দিচ্ছে, কিন্তু সেখানে ডিলার নিয়োগের মধ্যেই যদি অনিয়ম হয়ে থাকে, তারপরে তো বন্টনের দিক দিয়ে তো অনিয়ম আবারও আছে। মানুষের ভোগান্তির পূর্বে যারা ছিলেন ওনাদেরকে বাতিল করা হয়েছে, নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আমরা অনিয়ম হওয়া তো উচিত নয়, যার যোগ্যতা আছে, যার এবিলিটি ভালো আছে, ওনারাই এই টিসিবি ডিলার নিযুক্ত হবেন। এখন যদি জোড়াতালি দিয়ে কাউকে দেন, পরবর্তীতে অগ্রাধিকার পেয়েছে। জকিগঞ্জের একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে। আরেকটা বিষয় মিলন ভাই বলতে হয়, ওই যে আমাদের যে যে কার্ড, যেগুলো ফ্যামিলি কার্ডের যে সুপারভাইজার এবং গণনাকারী নিয়োগ, প্রতিটা উপজেলায় দেখলাম একটা মাঠ পর্যায়ে একটা বিশৃঙ্খলা হচ্ছে। ইউএনও অফিসে বানিয়াচঙ্গে সেদিন দেখলাম, ইউএনও কে আঘাত করার জন্য একজন এগিয়ে যাচ্ছেন। এটা আসলে ঠিক না, এটা খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে এই দৃশ্যগুলা। যে তার নীতিমালা আছে, সিস্টেম আছে, সেই মোতাবেক নেওয়া, এবং কোন ইউএনও বলেন সমাজসেবা অফিসার একক তো নিচ্ছেন না, ওনাদের সংশ্লিষ্ট কমিটি আছে, কমিটি বসে যাচাই বাছাই করে এটা নিয়োগ দিচ্ছে। এই মাঠ পর্যায়ে যে মিছিল মিটিং করে একে অন্যের বিরুদ্ধে বলা বলি হচ্ছে, এটা আসলে ঢালাওভাবে কোন সরকারি অফিসারকে মানে বিরোধিতার ইয়ের মধ্যে নেওয়া এটা ঠিক নয়। কোথাও যদি হয়ে থাকে আপনার লিখিত অভিযোগ দেন, যাচাই বাছাই হবে, তারপরে তদন্ত সাপেক্ষে তাকে বাতিল করা। এতটুকু। মৃত্যুর খবর শেষ নয়, আরো একটি মৃত্যুর খবর আছে। বিয়ানীবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই যে একদিন নিজ দোকানের মধ্যে লাশ, এটা তো আর দেখেই আসছি অনেক জায়গাতেই, আমাদের মহিলা এবং শিশুদের প্রতি নির্যাতনেরই একটা অংশ। আমরা চাইবো এগুলো সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। কেউ যদি এটা পিছনে থাকে, তার সত্যিকার অর্থে যদি পারিবারিক ভাবে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে এভাবে উৎসাহিত করা হয়, এগুলোকে দৃঢ়ভাবে এটা ব্যবস্থা না নিলে, শাস্তির রাস্তা না হলে কিন্তু এর ঘটনা ঘটতেই থাকবে। আরো খবর, 700 বৃদ্ধি প্রত্যাখ্যান, 500 টাকা মজুরির দাবিতে শ্রমিকের বিক্ষোভ। শ্রমিকের বিক্ষোভ, 500 টাকা মজুরি দিতেই হবে, এই ধরনের এটা নীতিমালাটা কিভাবে করা যাবে? চা শ্রমিকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন,
হ্যাঁ 500 টাকা মজুরি দেওয়ার জন্য। দেখেন আজকাল 500 টাকাই সংসার চলে না, কিন্তু আজকে তারা মাত্র 500 টাকার জন্য আন্দোলন করছেন। এগুলো তো চা কোম্পানি গুলাই তাদের এই দাবিটা দেওয়ার মূল দায়িত্ব। এটা চা শ্রমিকের একটা নীতিমালা নীতিমালা আছে, তার নিজস্ব বোর্ড আছে এবং কোম্পানি গুলা দেওয়ার বিধান। কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট তাদেরকে সাবসিডি দিয়ে সহযোগিতা দেয়। তো এই বিষয়টা আমার তাদের যৌক্তিক দাবি, এটা দেখা উচিত। তারা আসলে চা শিল্পটাকে বিকশিত করছেন ধরে রাখছেন, এই জন্য আমরা এই দাবির সাথে আমি একাত্মতা পোষণ করছি। আর একটা জিনিস, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশিক প্রশাসক কাইম চৌধুরী বলেছেন, সিলেটের কবি শিল্পী বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। আর এটা একটা ভালো দিক। সিলেটের কবি শিল্পী বাংলা সংস্কৃতিকে, হ্যাঁ আসলে সুনামগঞ্জের এই একটা, আমি ফট করে সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছি এই কারণে, আচ্ছা, সমৃদ্ধ করেছে। কিন্তু সুনামগঞ্জ থেকে কিন্তু বাংলা সাহিত্য, বাংলা গান, এই যে বিশেষ করে এগুলো আর কি, গ্রামীণ যে কিছু গ্রামীণ লোকজ সংস্কৃতির জন্য আমাদের সুনামগঞ্জ একটা কি বলবো, একটা সমৃদ্ধ সমৃদ্ধ মানে উর্বর অঞ্চল। মরমী কবি হাসন রাজা, শাহ আব্দুল করিম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে রাধা রমন, দূরবীন শাহ, সবারই মূল জন্মস্থান তৈরি আমাদের বাটি বাংলার বলে পরিচিত সুনামগঞ্জ। এই গানগুলো শুধু সিলেটের মধ্যে সীমাবদ্ধ, সারা বাংলাদেশে তথা সারা বাংলাদেশে আমরা বাংলা ভাষাভাষী যারা সবাই গানগুলা অবসর সময় উদযাপন করছেন, আনন্দ। শাহ আব্দুল করিম, দরবিন শাহ, এদের গানগুলোর যে মর্ম কথাগুলো চিন্তাও করা যায় না, গবেষণা করতে করতে মানে এটার জন্য হয়তো ডক্টরেট করার দরকার। বর্তমানে অপসংস্কৃতি মানে আমাদের মূল সংস্কৃতিকে আঘাত করছে। এই জন্য সত্যিকারের যে আমাদের দেশজ সংস্কৃতি যেটা, এইটাকে বিকশিত করতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। সরকার জানেন এই যে নজরুল শতবর্ষ পূর্তি উদযাপনের আহ্বান জানিয়েছেন, এই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। ঠিক তদ্রুপ সিলেটের যে সংস্কৃতি, এটার জন্য আমাদের যে শিল্পকলা একাডেমি রয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে, তারা স্পেশাল কোনো ফান্ড দিয়ে এটাকে দেওয়া দরকার। অন্যদিকে আমি আজকে একটা দাবি জানাই, আমাদের সিলেটে অতীতে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব যে সিলেটের যে টেলিভিশন উপকেন্দ্র যেটা, এটা ওই যে টিলাগড়ে ভিত্তি প্রস্তর করেছিলেন, কিন্তু আমাদের কারো মনোযোগ নাই এদিকে, অথচ জায়গাও একোয়ার করা। আমি আজকে দাবি জানাচ্ছি যে সিলেট চিটাগাঙ্গে যেহেতু আমাদের বিডিবির উপকেন্দ্র হয়েছে, মানে আঞ্চলিক কেন্দ্র হয়েছে, সিলেট কোন দিক দিয়ে আমরা পিছনে বলেন, কোন দিক দিয়ে পিছনে? সিলেট শুধুমাত্র আমাদের মুখে বলা হয় প্রবাসী অধ্যুষিত এলাকা, আমরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু শিল্প সংস্কৃতি সব সেক্টরে আমাদেরকে আজকে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে। আমি চাইবো আমাদের টেলিভিশন আঞ্চলিক কেন্দ্রটা চালু করা হোক এবং আমাদের শিল্পীরা যাতে এখানে বিভিন্ন ধরনের পারফরমেন্স করে তারা যাতে একটা আর্থিক সুবিধা নিতে। খবরটির সাথে সুন্দর একটি আপনার মেসেজটা অ্যাডজাস্ট হয়েছে, আমি দাবি জানাচ্ছি যে অনেক হয়তো সবাই করে গেছেন অলরেডি, অর্ধেক ভিত্তিগ্রস্ত ফলক লাগানো আছে। আমি দাবি জানাচ্ছি কবি শিল্পী যেরকম সমৃদ্ধ করেছে তাদেরকে ধরে রাখার জন্য একটি তাদের তো প্রতিষ্ঠান দরকার। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন সিলেট বেকার আছে, শিল্পকলা একাডেমি আছে, আবার টেলিভিশন উপকেন্দ্র হয়, তাইলে অনেক শিল্পীরা এখানে তারা পারফরমেন্স করতে পারবেন, কাজ করতে পারবেন, কাজের এবং কাজের বিনিময়ে কিছু আর্থিক সুবিধাও নিতে পারবেন। তারা তো বেকার থাকলে হবে না, টাকার দরকার আছে। এই জন্য এটা দাবি। এই সংস্কৃতি সমৃদ্ধ যারা করেছেন তাদের প্রতি আমাদের, তারা যারা দুনিয়াতে নেই তাদের জন্য আমাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং সিলেটে আরো শিল্পী সংস্কৃতি দেশ গড়ে উঠুক। তখনই দেখবেন যে এই যে খুনাখুনি ইত্যাদি থেকে বঞ্চিত। আরেকটি খবর পাশাপাশি আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। উসমানী গ্রন্থাগার ও জাদুঘরের পরিদর্শনে সাংস্কৃতিক সচিব। এই যে সংস্কৃতি নিয়ে যে সচিব আসছে দেখছেন, এতে করে এখানে কিন্তু ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে কিন্তু প্রথমেই আসলে উসমানী গ্রন্থাগার এবং জাদুঘর যেটা হয়েছে এটা ভালো, এটা উসমান সাহেবের সম্পত্তিটা এই খাতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা মিনি একটা হল হইলে ভালো হতো, যাতে করে এখানে এই যে অনেক কিছু জাদুঘরের একটা আয়ের উৎস হতে পারে। সেটাই জাদুঘরের একটা আয়ের উৎস হতে পারতো এখানে একটা হল হইলে, এবং একটা পাঠাগার সেখানে, পাঠাগার অলরেডি আছে, সমৃদ্ধ না পাঠাগারটা একবারে সমৃদ্ধ নয়, কিন্তু একটা হল থাকলে এখানে আয়ের উৎস হবে এবং মানুষ গেল এখানে বেড়ানো, পুরো এলাকাটাকে যদি একটু নান্দনিক রূপ দেওয়া যায়, নিশ্চয়ই এই জন্য পরিকল্পনায়
যেহেতু সংস্কৃত সচিব যেখানে পদার্পণ করেছে এই ধরনের একটা কিছু আমরা এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করে দিচ্ছি। আজকের সময় আমাদেরকে অসময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে। আর সিলেটের সংস্কৃতি কবি সাহিত্যিকদের সমৃদ্ধ করেছেন বলে যে খবরটি এসছে, পাশাপাশি ওসমানী গ্রন্থাগারে জাদুঘরে সাংস্কৃতিক সচিব যাচ্ছে, সব মিলেই যেন এই সুবাতাস যখন বইবে তখন খুন খারাপি ইত্যাদি থাকবে না। মানুষ যখন সংস্কৃতিতে বা প্রযুক্তিতে থাকবে তখনই এগুলো তখন থাকবে না। তুলনামূলক ভাবে সিলেট মিররের যে গেটআপ বা সবকিছু আধুনিক বলা চলে, এটা ডিজিটাল মেশিন থাকায় ভালোই। এই সিলেট মিরর পত্রিকা সাংবাদিক হিসাবে সেই দৃষ্টি আকর্ষণ করেছেন, পত্রিকাটি একটা খুশবুরা সাজিয়েছে, জাতীয় পত্রিকার মতো পত্রিকাটি করেছে। এই জন্য এই পত্রিকার আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। প্রিয় দর্শক, পরিশেষে পত্রিকার উত্তর সমৃদ্ধি কামনা করা হচ্ছে সাংবাদিকের মাধ্যমে। প্রত্যেকটি পত্রিকায় তাদের পত্রিকা মনে হচ্ছে সমাজের দর্পণ, সুন্দর করে ছাপা হলে সেটার দিকে দৃষ্টিও ভালো থাকবে, এই প্রত্যাশা রেখেই আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে একটা কথা আমরা বলে থাকি, যাদের সৌজন্যে আমরা অনুষ্ঠানটা করে থাকি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আজকে স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের এই প্রশিক্ষণ কেন্দ্রটির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।